প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আফনান্স বি ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন ফেয়ার উইথ টুয়েস্টের আজকের এই এপিসোডে দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আফনান আছি আপনাদের সাথে আজকের এই ঘটনাটি শোনানোর জন্য। আজকের এই ঘটনাটি আমি যার কাছ থেকে পেয়েছি সে আমার স্টুডেন্ট, তার নাম তাহিয়ান আল আশফানুর রহমান। তার দেশের বাড়ি নাটোর জেলার গুরুদাসপুরে, ঢাকায় তার বাসা ধানমন্ডির শিকদার মেডিকেল অ্যাপার্টমেন্টে। লেখাপড়া করছে বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে 10ম শ্রেণীর বিজ্ঞান বিভাগে। তার পাঠানো বেশ কিছু ঘটনা কিন্তু আমরা ইতিমধ্যেই আফনান দ্য ওয়ার্ল্ডে প্রচার করেছি। এছাড়া ফেয়ার উইথ টুয়েসডের দ্বিতীয় এপিসোডেও কিন্তু তার ঘটনা প্রচারিত হয়েছে। আমাদের চ্যানেলে ঘটনা যারা পাঠান, বিশেষ করে কিশোর বয়সী ঘটনার সংগ্রাহক, তাদের মধ্যে তাহিয়ান কিন্তু অন্যতম আমাদেরকে বলতেই হবে, কেননা তার পাঠানো ঘটনাগুলো বেশ অন্যরকম। আর এই প্রশংসা কিন্তু আপনারাই করেছেন, তাই সে আরও উৎসাহিত হয়ে প্রতিনিয়ত ঘটনা সংগ্রহ করছে আর আফনান্স বি এবং আফনান দ্য ওয়ার্ল্ডের জন্য পাঠিয়ে যাচ্ছে। প্রিয় লিসেনার্স, আপনারা জানেন প্রতি রবিবার অমীমাংসিত রহস্যের সিজন 2 আমরা কিন্তু নিয়ে আসছি। এছাড়া ফেয়ার উইথ টুয়েসডে মঙ্গলবার তো থাকছেই। তাই আপনারা কোন টপিকের উপরে কোনো রহস্যময় এপিসোড চান, এটা কিন্তু আফনান দ্য ওয়ার্ল্ড bd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORWORLDBD আফনান দ্য ওয়ার্ল্ড bd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডের ঘটনায় চলে যাব। তো তাহিয়ান এই ঘটনাটি তারই ক্লাসমেট, যার নাম হচ্ছে আহনাফ আবরার নাবিক, তার কাছ থেকে পেয়েছে। এই নাবিকের বাড়ি হচ্ছে মাদারীপুর জেলার শিবচর উপজেলার সাদেকাবাদ গ্রামে। নাবিক একসাথে দুটি ঘটনা শেয়ার করেছিল এই তাহিয়ানের সাথে। তো যেই ঘটনাটি একটু বড় সেটা এখন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, আর অন্য ঘটনাটি আমরা আপনাদের ওয়ার্ল্ডে প্রচার করেছি। নাবিক এই ঘটনাটি শুনেছিল তার হুজুরের কাছ থেকে। ওই হুজুর মূলত এই জিন বিষয়ক সমস্যাটার সমাধান করেছিলেন আল্লাহর ইচ্ছায়। ঘটনাটির সময়কাল 2012 কি 13। ঘটনাটির স্থান ওই হুজুরের গ্রামের বাড়ি, তবে ওই হুজুরের গ্রামের বাড়িটা যে এক্সাক্ট কোথায় এবং কোন জেলায় এটা নাবিক মনে করতে পারেননি। তবে সেটা হয়তোবা বরিশালের কোনো সাইডে হতে পারে বলে অনুমান করেন আর কি। যার সাথে ঘটনাটি ঘটে তার নাম ছিল রাকিব। ওই সময় এই রাকিব, সে যে খুব দুষ্টু ছিল, টকবকে তরুণ থাকলে ওই রকম দুষ্টু ছিল এটা আসলে বলা যায় না। এমনি স্বাভাবিক যেই উন্মাদনা এই বয়সে যাদের থাকে, তার বয়স ওই সময় ছিল 18-19 বছর এরকম আর কি। এরকম উন্মাদনা তো সবার মধ্যেই থাকে। লেখাপড়ায় মনোযোগ একটু কম ছিল, বন্ধুদের সাথে আড্ডা দিত, নাটক সিনেমার প্রতিও ঝোঁক ছিল। আবার রাতের বেলা সবাই মিলে বাজারের চায়ের দোকানে ক্যারম বোর্ড খেলতো। একদমই যে লেখাপড়ার প্রতি মনোযোগ ছিল না তা না, তবে যতটুকু মনোযোগ থাকার দরকার ছিল এতটা ছিল না। আর এরকম ক্যারম বোর্ড খেলা, চায়ের দোকানে আড্ডা দিয়ে বন্ধুদের সাথে, এটা তার নিত্যদিনের অভ্যাস ছিল। তবে এই অভ্যাসগুলো সে যে এমনভাবে আয়ত্ত করেছিল যা তার দৈনন্দিন জীবনকে দুর্বিষহ করে ফেলবে, বিষয়টা এরকম না। এটা বলতে হবে বয়সের কারণে যেরকমটা হয় এরকম আর কি। এছাড়া অন্য কোনো সমস্যা ছিল না, এ নেশা করা বা এই টাইপের কোনো সমস্যা ছিল না আর কি। তো রাতের বেলাতে সে কী করতো, বিশেষ করে এই যে রাত অনেক সময় 9টা, 9:30, 10টা, একজন স্টুডেন্ট তারপর তরুণ, সে রাত 9টা, 9:30, 10টা পর্যন্ত যদি বাইরে থাকে, এটা তার জন্য তো আসলে অনেক রাত, এটা নিঃসন্দেহে বলতে হবে। তো একদিন সে ওই ক্যারাম বোর্ড খেলছিল বাজি ধরে। খেলাটা শেষ হতে হতে অনেক দেরি হয়ে যায়। রাত তখন আনুমানিক 11টা, 11:30 বেজে গেছে আর কি। চিন্তা করছিল যে বাড়িতে যে যাব, আজকে তো খবর আছে নিঃসন্দেহে, কারণ অনেক দেরি হয়ে গেছে। এমনিতেই লেখাপড়া কম করে। তারপরে মোটামুটি 8টা, 8:30 পর্যন্ত তার সময় বাড়িতে ফেরার জন্য, এরকম একটা রুটিন করে ফেলেছে। আজকে তো অনেক রাত হয়ে গেছে, বাড়িতে ফিরলে কী যে হবে। এর মধ্যে হয়েছে কি, আকাশে মেঘ গুরুম গুরুম করছে, বৃষ্টি নামবে ভাব, যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। সময়টা গ্রীষ্মকাল ছিল, একদম বর্ষাকালটা তখনও আসেনি, তবে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল। সে দ্রুত বাড়ির দিকে হাঁটা শুরু করে। তবে সে যখন হাঁটা শুরু করেছে তখন কিন্তু তার সাথে অন্য কোনো বন্ধুবান্ধব ছিল না। অন্য দিন থাকে,
আজকে যেহেতু রাত হয়ে গেছে, আর ওই বাজি ধরে যারা খেলছিল তখন দেখা গিয়েছে খেলা শেষ হতে দেরি হচ্ছে, অন্য বন্ধুবান্ধবরা বাসায় চলে গেছে, আর সে যেহেতু বাজি ধরেছে খেলাটা না শেষ করে তার আসতে পারবে না। ওই চিন্তা থেকেই সে দীর্ঘ সময় খেলেছে। অন্য বন্ধুদেরকে থাকতে বললেও তারা কেউ থাকতে পারেনি সঙ্গত কারণেই, কারণ তারাও তো স্টুডেন্ট, তাদেরকে বাড়িতে ফিরতে হবে, তারা সবাই লেখাপড়া করতো। এই কারণে সে আসার সময় কোনো লোকজন পায়নি, সে একা একাই হাঁটছিল। সে যেই পথ দিয়ে হাঁটে এই পথটা তার তো খুবই চেনা। ওই পথ দিয়ে যাওয়ার সময় গ্রামের একটা কবরস্থান পড়ে। যখন এই কবরস্থানের কাছে সে পৌঁছায় তখন তার হাতের ঘড়িটা শব্দ করে উঠল। ঘড়িতে অ্যালার্ম বাজতো, এই যে ক্যাসিও যে ঘড়িগুলো আছে এই ঘড়িতে কিন্তু অ্যালার্ম বাজে, তার হাতে ওরকম একটা ঘড়ি ছিল। তখন জানান দিল রাত কিন্তু অনেক বেজে গেছে। তখন চারদিকে শুনশান নীরবতা। গ্রামের পরিবেশ যেহেতু, এত রাত্রে লোকজন তো আশেপাশে কমই থাকে। এদিকে আকাশ মেঘে ঢাকা, তারপর ভালো করে দেখাও যাচ্ছে না, তবে পথটা তার তো খুবই চেনা। চোখ বন্ধ করেও সে হেঁটে হেঁটে নিজের বাড়িতে পৌঁছে যেতে পারবে, এমনভাবে এই পথটা তার চেনা। গ্রামের কবরস্থানটা যখন সে পার করছে হঠাৎ করে তার কাছে মনে হলো কেউ তার পেছন পেছন হাঁটছে। ঘুরে একবার পেছন দিকে তাকালো, চিন্তা করলো পরিচিত কেউ আসছে কিনা, তাহলে তো ভালোই হবে, গল্প করতে করতে চলে যাওয়া যাবে। তবে পেছন দিকে তাকে সে কাউকে দেখতে পেল না। যেহেতু রাস্তাটা নির্জন ছিল সে নিজের মনের ভুল মনে করলো। রাস্তা দিয়ে চলার সময় স্যান্ডেলের একটা শব্দ হয়, হতে পারে এই শব্দের প্রতিধ্বনি হচ্ছে, এই কারণেই মনে হয়েছে পেছনে কেউ হাঁটছে। এটা ভেবেই সে আবার হাঁটা শুরু করলো। হঠাৎ করে তার পায়ের নিচে কিছু একটা পড়েছে। রাকিব ফিল করলো একদম নরম কোনো কিছু যদি পড়ে, আর নরম জিনিসটা কিন্তু একদম মাটির সাথে লেগে নাই, মনে হচ্ছে এটার পুরুত্ব কয়েক ইঞ্চি হবে। জিনিসটা আসলে কি এরকম নরম নরম লাগছে? তখন রাকিব নিচে তাকিয়ে দেখে বেশ বড় সাইজের এক টুকরো মাংস, থকথকে মাংস, একদম মানে এটা যে নষ্ট মাংস বা পচে গেছে বিষয়টা এরকম না, একদম থকথকে মাংস, ফ্রেশ মাংস, একটা মাংসের টুকরা, এইটার উপরে পা পড়েছে। মাংসের টুকরার উপর যদি পা পড়ে যেমনটা অনুভূত হয় তার কাছে ঠিক তেমনটাই অনুভূত হয়েছিল। সে চিন্তা করলো কি ব্যাপার, রাতের বেলা এইখানে মাংসের টুকরো পড়ে আছে কেন, এরকম তো পড়ে থাকার কথা না। এমন সময় তার পেছন দিকে একটা শব্দ সে শুনতে পেল, মনে হচ্ছে গড়গড় গড়গড় শব্দ আসছে। কুকুর বা শেয়াল লাগে গড়গড় করলে যেরকম শব্দ আসে বা শব্দ হয় ওই রকম শব্দ। সে পেছন দিকে তাকায়, পেছন দিকটা অন্ধকার ছিল, তবে একটা জায়গায় অন্ধকারটা বেশ গুমোট মনে হচ্ছে, অন্ধকারের ভেতরেও মনে হচ্ছে অন্ধকার, মনে হচ্ছে ওইখানে কোনো কিছু আছে। অনেক সময় অন্ধকারের ভেতরে কোনো একটা জায়গায় যদি কোনো কিছু থাকে ওই জায়গাটা কিন্তু বেশ ঘুটঘুটে অন্ধকারেরও বেশি মনে হয়, মনে হচ্ছে ওই রকম কিছু, ওখানে ওরকম কিছু দাঁড়িয়ে আছে, আর ওই গুমোট অন্ধকার ওই জায়গা থেকে গড়গড় গড়গড় শব্দ আসছে। এর মধ্যে ঘটে আর একটা ঘটনা। হঠাৎ করে ওই গুমোট অন্ধকারের যে অংশটুকু ওর মধ্যে থেকে দুটো লাল টকটকে চোখ দপ করে জ্বলে ওঠে। এইটা দেখার সাথে সাথে রাকিব তো ভয় পায়, তবে 1-2 সেকেন্ড পর ওই চোখ দুটোর আলো আবার নিভে যায়, এর 1 সেকেন্ড পর আবার জ্বলে ওঠে, এভাবে জ্বলে নেভে জ্বলে নেভে। এবার তো রাকিব বেশ ভয় পেয়ে গেল, সে উল্টো দিকে ঘুরে দিয়েছে এক দৌড়, যেহেতু পথটা তার চেনা ছিল সে ওই অন্ধকারের মধ্যেই এক দৌড়ে বাড়িতে চলে আসলো। তো ওই রাতে তার সাথে আর কোনো ভয়ের ঘটনা ঘটেনি, আর ওই রাতে যে এইটা হয়েছে এটাও বাড়ির সদস্যদেরকে বলেনি। এমনিতেও দেরি করে আসছে বাড়িতে, এখন এসে যদি এই বিষয়টা বলে বাড়ির লোকজন বলবে, বিশেষ করে তার মা বাবা বলবে যে ভালো একটা বাহানা পাইছো, রাত্রে দেরিতে আসছো যাতে পিটানি না খাও এই জন্য একটা বাহানা দাঁড় করিয়েছ, এসব আমরা বিশ্বাস করব না। এই জন্য সে এই বিষয়ে কিছু বলেনি, চুপচাপ নিজের ঘরে ঢুকে শুয়ে পড়েছে। এর পরদিন সকাল থেকেই পরিবারের সদস্যরা রাকিবের আচার আচরণে অদ্ভুত কিছু পরিবর্তন দেখতে পায়। রাকিব অদ্ভুত অদ্ভুত কথা বলছে, তারপর তার চুল উস্কো খুস্কো, সে সকাল থেকে খাওয়া দাওয়া কম করছে, অথচ এই সমস্ত জিনিস বিশেষ করে খাওয়া দাওয়া ঘোরাঘুরি তার কিন্তু সব সময় চলতে থাকবে। রাকিব বাসায় কম থাকতো, দেখা যাচ্ছে যে দিনের বেলাতেও সে ঘর থেকে বের হচ্ছে না। পরিবারের সদস্যরা চিন্তা করলো কি ব্যাপার, কি হলো, ও তো ঘোরাঘুরি করে অথচ ঘরের মধ্যেই আছে, গোসল করছে না, সকালে নাস্তাও করলো না, দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, দুপুরের খাবারও খেলো না। তবে
বিকেলের দিকে ঘর থেকে একটু বের হয়েছে, আবার ঘরে ঢুকে গিয়েছে। সমস্যা হয়ে গেল রাতের বেলা। তাকে কিন্তু বারবার খাবারের কথা বলা হলেও সে কোনো উত্তর দেয়নি, এমনকি তার ঘরে খাবার রেখে আসলেও সে খাবারটা খায়নি। রাতের বেলা সে মানে এমনভাবে চিৎকার চেঁচামেচি শুরু করেছে, চিৎকার করতে করতে ঘর থেকে বাইরে বের হয়ে যাচ্ছে। তখন তো পরিবারের সদস্যদের টনক নড়ে, আরে ওর স্বভাবের সাথে তো আজকের আচরণ যাচ্ছে না। হ্যাঁ, কোনো কারণে তার মন খারাপ থাকতে পারে, বন্ধুদের সাথে হয়তো বা রাগারাগি হয়েছে, কোনো কারণে কোনো খেলায় হেরে গেছে, কিন্তু এই আচরণ তো তার সাথে যাচ্ছে না। রাকিবের মায়ের কিন্তু সন্দেহ হয় যে ঘটনাটা কি, এটা তো আসলে ওর সাথে কোনোভাবেই যায় না। তাকে যে খাবারটা দেয়া হয়েছে সে তো খায়নি, পরে আবার খাবার যখন তাকে দেয়া হয়েছে সে তখন বলছে, চিৎকার করে বলছে, এই আমার গলা ছেড়ে দে, আমি কি দোষ করছি, আমি কি দোষ করছি রে, তোর কি ক্ষতি করছি, তোর সাথে তো আমার কোনো শত্রুতা নাই, আমার গলা ছাড়, আমার গলা ছাড়। এইভাবে সে চিৎকার করে বলছে যে আমার গলা ছাড়, আমার গলা ছাড়, কী দোষ করছি আমি, তোর তো কোনো ক্ষতি করি নাই আমি। পরিবারের সদস্যরা তো বোঝে না যে ও আসলে বলেটা কি, গলা ছাড় মানে ওর গলা কে ধরে রেখেছে। পরিবারের সব সদস্যই তখন বুঝতে পারলো এখানে অস্বাভাবিক কিছু একটা হয়েছে। তো ওই রাতটা ওভাবেই কেটে গেল। ওই রাতেও সে কোনো খাবার খায়নি, একটু পানি খেয়েছে, এতটুকুই। এখন দেখা গেল যে রাকিব একটা দিনও বাসার থেকে বাইরে বের হয় না, শুধু রাতের বেলা সে বাসার থেকে বাইরে বের হচ্ছে। প্রচণ্ড ক্ষুধায় পরের দিন সে খাবার চায়, কিন্তু খাবার সামনে যখন দেয়া হয় তখন সে খাবার খেতে পারে না। সে চিৎকার চেঁচামেচি করে এবং নিজের থেকে আবার বলে ওঠে, তুই আমাকে খেতে দিসনি, আমি তোকে মেরে ফেলবো রে, তোকে তো খাবো, তোর রক্ত মাংস হাড় সবই খাবো, এরকম নিজে নিজেই বলতে থাকে। পরিবারের সদস্যরা জোর করে খাবার খাওয়ানোর চেষ্টা করে, মনে হচ্ছে তার গলা দিয়ে খাবার নামছে না, মাঝে মাঝে একটু পানি খায়, কিন্তু এভাবে তো এরকম একটা তরুণ টকবগে যুবক বাঁচতে পারবে না, খাবার তো তাকে খেতে হবে। পরিবারের সদস্যরা আসলে ওই পর্যায়ে তখনও তাদের চিন্তাটা আসেনি যে ঘটনাটা আসলে কোন দিকে মোড় নিচ্ছে। রাকিবের মা তার বাবাকে বলেন যে রাকিবের এরকম সমস্যা, ঘটনাটা কি। রাকিবের বাবা বলে যে কোনো হয়তো বা মানসিক সমস্যা হয়েছে, ডাক্তার দেখাতে হবে। তখন রাকিবের মা বলে, না, এটা মনে হয় কোনো জিনভূত ঘটিত সমস্যা, রাতের বেলা একা একা আসা যাওয়া করে কোনো সমস্যা হলো কি না। রাকিবের বাবা কিন্তু এটা বিশ্বাস করে না। ওই রাতে রাকিবের মা ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছে, কিন্তু তাদের বাড়িটা গ্রামে ছিল, গ্রামের ওয়াশরুমটা দেখা যাচ্ছে উঠোনের এক পাশে বা কলপারের এক পাশে, মানে মেইন ঘর থেকে আলাদা আর কি। উনি যখন ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে বের হয়েছেন, উনি একটা জিনিস দেখে বেশ ভয় পেয়ে যান, ঘাবড়েও যান। উনি দেখেন একটা কালো ছায়ামূর্তি, বেটে আকৃতির একটা কালো ছায়ামূর্তি তাদের যে ওয়াশরুমটা, ওই ওয়াশরুমের চতুর্দিকে ঘোরাঘুরি করছে। আরও একটা বিষয়, সেটা হচ্ছে উনি যখন ওটা দাঁড়িয়ে দেখছিলেন ভয়ে ভয়ে, মনে হচ্ছিল ওনার পায়ের নিচের মাটি থরথর থরথর করে কাঁপছে, মনে হচ্ছে মৃদু ভূমিকম্প হচ্ছে। এইটা কিন্তু উনি দেখেন, এটা কয়েক সেকেন্ড উনি দেখেছেন, খুব স্পষ্টভাবেই দেখেছেন। এটা যে আসলে মনের ভুল, চোখের ভুল, এটা কোনো কিছু বলা যাবে না, উনি এভাবেই দেখেছেন। এরপরে কিন্তু সব কিছু স্বাভাবিক হয়ে যায়। উনি চিন্তা করলেন যে এখন কি ওয়াশরুমে যাবো কি যাব না, তখন ওয়াশরুমে যাওয়াটাও দরকার ছিল। উনি দোয়া দরুদ পরে ওয়াশরুমে যান, ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে আসেন। এরপরে আর কোনো সমস্যা হয়নি, উনি কোনো কিছু দেখেননি। তো উনি যখন ঘরের ভিতরে ঢুকবেন তখন উনি শুনতে পান রাকিবের যে রুমটা, ওই রুম থেকে এক ধরনের গোঙানির শব্দ আসছে। ছেলের রুম থেকে এই শব্দ পাওয়ার পর উনি ছেলের ঘরের দিকে গেলেন। ঘরটা কিন্তু ভেতর থেকে লক করা ছিল, মানে রাকিব ঘুমানোর আগে ঘরটা ভেতর থেকে লক করে রেখেছিল, তবে ঘরের জানালা খোলা ছিল। উনি জানালা দিয়ে যখন তার ছেলের দিকে তাকিয়েছেন, ঘরের মধ্যে যে মৃদু আলো ছিল, ডিম লাইট জ্বালানো ছিল, ওদের বাসায় ইলেকট্রিসিটি কিন্তু ছিল, তো ডিম লাইটের আলোতে উনি একটা দৃশ্য দেখতে পান। মোটামুটি স্পষ্টই দেখেছিলেন, যদিও বা ঘরের মধ্যে আধো আলো আধো ছায়া ছিল, ডিম লাইটের আলোতে তো একদম সব স্পষ্ট দেখা যায় না বা বোঝাও যায় না, তবে উনি এটা যে কোনো কারণেই হোক স্পষ্টভাবেই দেখেছিলেন। সেটা হচ্ছে একটা কালো কুচকুচে সাপ, অন্ধকারে তো সেটা কালোই দেখা গিয়েছে আর কি, কালো কুচকুচে সাপ রাকিবের গলা চেপে ধরেছে, পেঁচিয়ে গলা চেপে ধরেছে আর কি। আর এই দৃশ্যটা যখন উনি দেখেছেন, উনি দেখেই তো প্রচণ্ড জোরে দিয়েছেন এক চিৎকার, আর তখনই নাকি ওই সাপটা অদৃশ্য হয়ে যায়। ওনার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা তারা ঘুম থেকে উঠে পড়ে, তারা চলে আসে,
জিজ্ঞেস করে কি হয়েছে, তখন বলে আমি তো এই দৃশ্য দেখেছি। তখন রাকিবের ঘরের দরজা বারবার নক করা হয়, রাকিব ঘুম থেকে উঠে খুলে দেয়। রাকিবকে জিজ্ঞেস করা হয় কি হয়েছিল। রাকিব তখন বলে যে সে একটা স্বপ্ন দেখছিল, স্বপ্নের মধ্যে কোনো একটা ভয়ঙ্কর প্রাণী তার গলা চেপে ধরেছে এবং তাকে হুমকি দিচ্ছে তোকে মেরে ফেলবো, খাবার নষ্ট করছিস আমার, এরকম বলছে আর কি। এখন এই যে ব্যাপারটা যে হলো, পরিবারের সব সদস্যরা বিশ্বাস করলো, তার বাবা বিশ্বাস করতে চায় না, কারণ বাবা রাকিবকে খুব শাসন করতো, তার এই উড়নচণ্ডী স্বভাবের জন্য লেখাপড়ায় মন ছিল না, আড্ডা দিত। সে ধারণা করেছিল যে ইচ্ছা করে এই ধরনের একটা সমস্যা সৃষ্টি করেছে, হয়তোবা এমন একটা চিন্তা থেকে এই সমস্যাটা তৈরি করেছে, কয়েকদিন পরে বলবে আমাকে একটা বাইক কিনে দাও বা এরকম কিছু একটা বলবে, এতে দেখা যাবে যে ওই বাইকটা কিনে দিলেই সে ভালো হয়ে যাবে। ইচ্ছা করে হয়তো এরকম একটা ভণ্ডামি শুরু করছে, কোনো একটা আবদার করবে, বড় সড়ো আবদার, এই আবদারটা যাতে মেনে নেওয়া হয়, এরকম একটা চিন্তা থেকে এরকম করলো কি না, এটা তার বাবার চিন্তা ছিল। এই কারণে কিন্তু উনি প্রথম দিকে বিশ্বাস করেনি। তারপরও পরিবারের সদস্যদের চাপে এবং তার মায়ের চাপে কবিরাজ দেখাতে উনি রাজি হন। তো ওনার একজন তান্ত্রিকের খোঁজ পান। তান্ত্রিকের কাছে যাবার পর তান্ত্রিক খুব অদ্ভুত দৃষ্টিতে রাকিবের দিকে চেয়ে থাকে। একটা পর্যায়ে বলে ঠিক আছে, রাকিবের যে সমস্যাটা হয়েছে আমি কাজ করে দিব, তবে কিছু সময় লাগবে। তো পরিবারের সদস্যরা রাজি হয়ে যায় যে ঠিক আছে আপনি সময় নেন, আস্তে আস্তে সে ভালো হোক, কোনো সমস্যা নেই। তো তান্ত্রিক বলে দেন ওই পরিবারের সদস্যদেরকে যে এই রাকিবকে নিয়ে আপনারা পরদিন আবার আমার কাছে আসেন। পরদিন রাকিবকে নিয়ে পরিবারের সদস্যরা সেই তান্ত্রিকের কাছে যায়। তো ওই রাত্রে আর কোনো সমস্যা হয়নি, একদম স্বাভাবিক ছিল। তবে খাওয়া দাওয়াতে অসুবিধা ছিল, রাকিব অল্প একটু খেতে পারতো, এরপর আর খেতে পারতো না। এরপরে মনে হতো তার গলা কেউ চেপে ধরেছে, তারপর একটু পানি খেতে পারতো, এইভাবেই সে দিনানিপাত করছিল। পরের দিন যখন যাওয়া হয় তখন ওই তান্ত্রিক রাকিবের পরিবারকে একটা ভয়ঙ্কর তথ্য জানায়। রাকিব একদিন গভীর রাতে ওই যে গ্রামের মেঠো পথ দিয়ে যে বাড়ি ফিরছিল ওই ঘটনাটা বলে আর কি। তবে তান্ত্রিক জানায় যে ওই রাস্তাতে একটা জায়গায় কিছু মাংস খেকো একদল জিন, এটা বামন আকৃতির জিন, ওরা মাংস ভাগাভাগি করে খাচ্ছিল। ওই সময় নাকি রাকিব ওখান দিয়ে চলে আসে। তো ওই মাংসের যে বড় টুকরোটা ছিল ওরা ওইটা ভাগাভাগি করবে। তো রাকিব যখন ওখানে চলে আসছে সে না বুঝেই অন্ধকারের মধ্যে ওই খাবারের উপরে পা দিয়ে ফেলে। এতে করে ওই জিনেরা খুব ক্ষিপ্ত হয়ে যায়, ভয়ঙ্করভাবে ক্ষিপ্ত হয়েছে রাকিবের উপরে। এই জিনগুলো অনেক শক্তিশালী, এরা আসলে কোনো ধর্মের অনুসারী না, এরা নরখাদক টাইপের জিন, মাংসাশী জিন। এরা মাংস খায়, রক্তও খায়, হাড়ও খেয়ে ফেলে। তান্ত্রিক আরও বলে এই যে জিনগুলো এগুলোই মূলত এই রাকিবকে খেতে দিচ্ছে না, যখনই খাবার সামনে আনা হচ্ছে তখনই কষ্ট দিচ্ছে। তান্ত্রিক জানায় ধীরে ধীরে এই সমস্যার সমাধান করতে হবে, একবারে হবে না। রাকিবের পরিবারও সরল বিশ্বাসে সব মেনে নেয়। তো ওখান থেকে চলে আসে। ওই কবিরাজ কিছু ট্রিটমেন্ট, কিছু তদবির দিয়ে দিয়েছে, তাবিজ টাবিজ এইরকম কিছু জিনিস দিয়ে দিয়েছিল আর কি। তো ওখান থেকে চলে আসছে গভীর রাত, ওই রাতের ঘটনা আর কি, যেই রাতে আসলে তারা বাসায় চলে আসে তান্ত্রিকের ওইখান থেকে। হঠাৎ করে কোনো এক অজানা কারণে রাকিবের মায়ের ঘুম ভেঙে যায়। চাঁদের স্নিগ্ধ আলো ছিল, জানালার ফাঁকা দিয়ে ওই আলো ঘরে প্রবেশ করছিল, ঘরের মেঝেতে এসে ওই আলো পড়েছে। ওই সময় ওনার নাকে খুবই বিশ্রী রকমের এক উৎকট গন্ধ ভেসে আসে। উনি বুঝতে পারলেন এই পচা গন্ধের কারণেই আসলে ওনার ঘুম ভেঙে গেছে, কিন্তু উনি বুঝতে পারছেন না যে এই রকম বিশ্রী রকমের দুর্গন্ধের উৎসটা কোথায়, কোত্থেকে এটা আসছে। উনি ওনার হাজব্যান্ডকে ডাকলেন না, অর্থাৎ রাকিবের বাবাকে ডাকলেন না, উনি নিজেই উঠলেন যে কোথাও হয়তো বা কোনো ইঁদুর মরে পচে গেছে বা কোনো প্রাণী হয়তো বা কোনো পচা জিনিস মুখে করে নিয়ে এসে এই আশেপাশে রেখে চলে গেছে। উনি ঘুম থেকে উঠে এই গন্ধের উৎস খুঁজতে খুঁজতে এক পর্যায়ে বুঝতে পারলেন গন্ধটা আসছে রাকিবের ঘর থেকে। তিনি আস্তে আস্তে পা টিপে টিপে রাকিবের ঘরের দিকে গেলেন, দরজার ফাঁকা দিয়ে উকি দিলেন। রাকিবের ঘরের জানালা তো খোলাই ছিল, দরজার ফাঁকা দিয়ে উকি দিয়ে ভালো করে দেখতে পাচ্ছিলেন, এই কারণে জানালার পাশে আবার আসলেন। যেহেতু ওই সময় মোটামুটি হালকা জ্যোৎস্না রাত ছিল, ঘরের ভেতরটা একটু স্পষ্টই দেখা যাচ্ছিল অন্যান্য রাতের তুলনায়। একে তো জ্যোৎস্নার একটু আলো জানালা দিয়ে প্রবেশ করেছে, এছাড়া ঘরের ডিম লাইটের আলো তো আছেই।
তখন রাকিবের মা দেখলেন ভয়ঙ্কর একটা দৃশ্য। উনি দেখলেন যে 8 থেকে 9 ফুট উচ্চতার 3টা কি 4টা অবয়ব রাকিবকে ঘিরে দাঁড়িয়ে বিড়বিড় করে খুব দুর্বোধ্য ভাষায় কিছু একটা মন্ত্র পড়ছে। রাকিব কিন্তু তার মতো করে ঘুমিয়ে আছে, কিন্তু একটা জিনিস, সেটা হচ্ছে ওই যে মন্ত্র যে পড়ছে ওই সময় রাকিবের মুখ দিয়ে ফেনার মতো কিছু একটা বের হচ্ছে, তবে সেটা সাদা রঙের না। সাধারণত মুখ দিয়ে যে ফেনা বের হয় আমরা সেটাকে সাদার মতো দেখি আর কি। উনি বুঝতে পারলেন এটা একদম কালো কুচকুচে কিছু একটা, কিন্তু সেটা রক্ত না, ফেনার মতোই বের হচ্ছে, বুদবুদ যেটা দেখা যায় আর কি, গোল গোল বাবলের মতো ওরকমও হচ্ছে। এই দৃশ্য দেখে উনি তো একে তো ভয় পেয়েছেন, আর এরকম একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে নিজেকে আর সামলাতে পারলেন না, এত জোরে একটা চিৎকার দিয়েছেন, ওখানে উনি সেন্সলেস হয়ে গেছেন। রাকিবের মায়ের যখন জ্ঞান ফেরে তখন উনি দেখলেন যে ওনার চারপাশের লোকজন আছে, ওনার হাজব্যান্ড আছে, বাড়ির অন্য সদস্যরা আছে, রাকিব নাই, রাকিব তার ঘরেই ছিল। উনি যখন অজ্ঞান হয়ে গেছেন তার থেকে হয়তো 15-20 মিনিট পরের কথা, বাড়ির অন্য লোকজনের তো ঘুম ভেঙে গিয়েছে, তারা এসে দেখেন যে রাকিবের ঘরের বাইরে সে অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন তাকে ধরাধরি করে ঘরে নিয়ে আসা হয় আর কি, তারপর সেন্স ফেরানোর চেষ্টা করা হয়। উনি একটু ধাতস্থ হওয়ার পরে উনি বলেন যে ঘটনাটা কি উনি দেখেছেন। এরপর তো রাকিবের বাবা বিশ্বাস করতে শুরু করেন যে আসলেই ছেলে আসলে এরকম কোনো আবদার করার জন্য এরকম ভণ্ডামি করছে না, তার আসলেই কোনো সমস্যা হয়েছে। যেহেতু তার মা নিজে এটা দেখেছেন, এর আগেও দেখেছেন, যদিও রাকিবের বাবা শুরুর দিকে বিশ্বাস করেননি। এখন কথা হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটলো, এমন তো হওয়ার কথা ছিল না। তান্ত্রিকের কাছে গিয়েছে, তান্ত্রিক কিছু তদবির দিয়েছে, সে আস্তে আস্তে ঠিক করবে, তো এই সমস্যা তো এখন আরও ঘনীভূত হচ্ছে। রাকিবের শরীর স্বাস্থ্য আগের থেকে আরও বেশি ভেঙে পড়ছে, উন্নতির তো কোনো লক্ষণ নাই, বরং আরও অবনতি হচ্ছে। তান্ত্রিকের বাসা থেকে আসার পর আরও সমস্যা বেড়ে যাচ্ছে। তো ঘটনাটা কি? অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু রাকিবের শরীরের হাড়গুলো বেরিয়ে গেছে। এত সুন্দর তাগড়া টকবগে এক তরুণ, তার অবস্থা এখন এতটাই খারাপ, মনে হচ্ছে যে হাড়ের উপরে চামড়া পরিয়ে দেওয়া হয়েছে, এমন একটা অবস্থা। এই কয়েকদিনের মধ্যে এই অবস্থা হয়েছে। মনে হচ্ছে তার শরীরের ভিতর থেকে, তার শরীরের ভিতরে থাকা সব রক্ত পানি সব কেউ শুষে খেয়ে ফেলছে, আর সে এইভাবে চুপসে যাচ্ছে ভেতর থেকে। তান্ত্রিকের কাছে যাওয়া হয়, তান্ত্রিক আবার কিছু কথা বলে যে ঠিক হয়ে যাবে, আমি তো কাজ করতেছি, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, আপনারা চলে যান। বলে তাহলে কোনো তদবির দেন? বলে না, এগুলো কিছু লাগবে না, আপনারা চলে যান। এদিকে প্রতি রাত্রেই কোনো না কোনো ঘটনা ঘটে, সেগুলো বলতে গেলে ঘটনা অনেক দীর্ঘ হয়ে যাবে, আর সেগুলো বলারও অতটা প্রয়োজনীয়তা বোধ করছি না। তবে এরকম ছোটোখাটো ঘটনা, মাঝে মাঝে কোনো বড় ঘটনা, এগুলো কন্টিনিউ ঘটেই যাচ্ছে। কাজের কাজ কিছুই হয় না। আর ওনারা ওই তান্ত্রিকের কাছে যান, যখন একটু বেশি ভয় পান আবার যান, তান্ত্রিক আবার কিছু ভুজুং ভাজুং দিয়ে পাঠায় দেয়। তো এরকম যখন চলছিল, এই পর্যায়ে এই যে রাকিবের বাবা নিজের থেকেই একটা উদ্যোগ গ্রহণ করেন। তা হচ্ছে যে না, এইভাবে তো চলতে দেওয়া যায় না। কারণ এর মধ্যে উনি নিজেও কিছু ফিল করেছিলেন, যেই লোকটা এই বিষয়ে বিশ্বাসই করতে চাইতেন না, সেই মানুষটাই এখন খুব ভালোভাবে তান্ত্রিক হুজুর কবিরাজ খুঁজতে শুরু করেন। একটা পর্যায়ে এসে এই যে হুজুর নাবিককে ঘটনাটা বলেছিল, তার সন্ধান পান, তার কাছে আসেন। হুজুরের কাছে শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনাটা খুলে বলেন। হুজুর বলেন যে এরকম একটা জটিল সমস্যা, এই জিনিসটা আসলে আমি সমাধান করতে পারবো কি না, তারপর আমি দেখি যে ব্যাপারটা কি হয়েছে, একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি। তো উনি কিছু জিনেদেরকে ডাকতে পারতেন, তো তাদেরকে ডাকেন যে আসলে ঘটনাটা কি হয়েছে এটা একটু বোঝার জন্য, তাছাড়া তো বোঝা যাচ্ছে না। রাকিবের কাছে জিজ্ঞেস করে রাকিব শুধু অতটুকুই বলতে পারে, ওই যে মাংসের উপরে পা পড়েছে, এতটুকুই, কিন্তু আসলে সমস্যাটা কি, আর তান্ত্রিক যেটা বলেছে এটা সত্য কি না, এটা তো একটা ক্রস চেক করার দরকার, মিলানোর দরকার, আসলে সেই বিষয়টা সত্য কি না। তো ওই যে হুজুর, উনি সব কিছু শোনার পর একটু সময় নিয়েছিলেন, একদিন জাস্ট সময় নিয়েছিলেন আর কি। তো যেই রাত্রে সময় নিয়েছিলেন আর কি, ওই রাতেও কিন্তু ছোটোখাটো ঘটনা ঘটেছে। তবে এই ঘটনাটা শুধু রাকিবের সাথেই ঘটতো, পরিবারের অন্য কারো সদস্যরা এটা আসলে ফিল করতো সেভাবেই। যদি রাকিবের সাথে ঘটতো, আশেপাশ থেকে তারা ফিল করছে তাদের উপর আক্রমণ করেছে, বিষয়টা এরকম না। পরের দিন হুজুর ডেকে পাঠান। ঘটনা তো 12-13 সাল, মোটামুটি তখন সবার হাতেই মোবাইল ফোন ছিল। তো হুজুর ফোন করে আসতে বলেছেন যে আপনারা একটু আসেন, আপনাদের সাথে কথা আছে, আমি কিছু তথ্য পেয়েছি।
তো হুজুরের বাড়িটা হচ্ছে এই রাকিবদের যে গ্রাম, এই গ্রাম থেকে কয়েক গ্রাম পরে বলতে তাও 6-7 গ্রাম পরে আর কি। তো রাকিবের পরিবার হুজুরের কাছে আসে। হুজুর ওই পরিবারকে যা বলে তা শুনে তো পরিবারের সদস্যরা বেশ ঘাবড়ে যান। হুজুর বলেন যে আপনার ছেলেকে সুস্থ করার জন্য যে তান্ত্রিকের কাছে নিয়ে গিয়েছিলেন, সে আসলে আপনার ছেলেকে কখনো সুস্থ করতে চাই নাই, বরং সে আপনার ছেলের আরও বড় ধরনের ক্ষতি করেছে। হ্যাঁ, সে কিছু তথ্য দিয়েছে, এটা সত্য। যেমন আপনার ছেলে জিনগুলোর খাবার নষ্ট করেছে। এই জিনগুলো খুবই দুষ্টু, খারাপ, মাংস খেকো জিন। এই পর্যন্ত ঠিক আছে, এই সমস্ত কথা শতভাগ সত্য। তবে যখনই আপনার ছেলেকে সে দেখেছে, সে বুঝতে পেরেছে যে এই ছেলের সাথে এমন কিছু জিনদের সংযোগ হয়ে গেছে যেগুলো খুব শক্তিশালী। এদেরকে যদি বশ করা যায়, বন্দি করা যায়, তাহলে এদেরকে দিয়ে সে আরও কঠিন কঠিন কাজ করাতে পারবে। মূলত ওই জিনদেরকে দিয়ে সে কার্য সিদ্ধি করাতে চেয়েছিল। সে এমন একটা কাজ করেছে যে ওই জিনদেরকে ওই রাকিবের সাথে এমনভাবে আটকে দিয়েছে, ওই জিনগুলো আর যেতে পারছে না। এদিকে ওই জিনগুলো রাকিবের উপর ক্ষিপ্ত ছিল, ওই জিনদের উপরও সে নির্যাতন করছে। মেনে নিতে হবে কথা। একটা পর্যায়ে এসে নাকি ওই জিনেরা বলেছে যে ঠিক আছে, আমরা বিষয়টা ভেবে দেখব, তবে রাকিবকে আগে আমরা মেরে ফেলি, তারপর চিন্তা ভাবনা করব। তান্ত্রিকও রাজি হয়ে যায়। এই কারণে এই সমস্যা কিন্তু কমছে না, বাড়ছেই। মূলত এই তান্ত্রিক সে একটা অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্যই রাকিবের এই সমস্যার সমাধানের জন্য বিন্দুমাত্র প্রচেষ্টা করেনি, উল্টো রাকিবকে এই জিনেদের হাতে হত্যা হওয়ার জন্য সে অনুমতি দিয়েছে। ঠিক আছে, তোমরা তোমাদের মতো কাজ করো, কিন্তু কথা ওই একটাই, আমার কথা শুনতে হবে। তখন ওই হুজুর বলেন যে সমাধানটা একদম সহজ ছিল। সহজ কেমন? যে ওই জিনেদেরকে হাজির করে তাদেরকে বলা যে তোমরা আসলে খাবারটা নষ্ট করার কারণে ক্ষিপ্ত হয়ে গেছো, ঠিক আছে, তোমাদেরকে আলাদাভাবে কিছু একটা দিয়ে দেওয়া হবে। ছোট্ট একটা মাংসের টুকরাই তো, না হয় সেটার ওজন 1.5-2 কেজি হবে, তোমাদেরকে এরকম একটা বিশেষ কিছু দিয়ে দেওয়া হবে, রাকিবকে ছেড়ে দাও। কিন্তু বিষয়টা এখন অন্যদিকে মোড় নিয়েছে। এই জিনগুলো এখন অন্য এক মায়াজালে বন্দী হয়ে গেছে, একটা জাদুর এক মায়াজালে বন্দী হয়ে গেছে। এখন পরিবেশ পরিস্থিতি আরও জটিল হয়ে গেছে। হুজুর বললেন যে ঠিক আছে, তারপরও আমি দেখি, আমি একটু আমল করি, দেখি আল্লাহ তাআলার তরফ থেকে কী ইশারা পাই, কীভাবে সমস্যাটা সমাধান করা যায়। আপনারা আপাতত চলে যান। তো এই তথ্য জানার পর ওনারা তো চলে আসে, ওনারা তো আরও চিন্তিত হয়ে যায়। কেউ কেউ বলেন যে দাঁড়ারে ওই তান্ত্রিকের কাছে যাই, এমন পিটানিটা দেবো, সেই কাজটা কেন করলো। তখন আরও কয়েকজন লোক বুদ্ধি দেয় যে না, ওই তান্ত্রিকের কাছে এখন গেলে সে যদি আরও বড় ধরনের কোনো ক্ষতি করে ফেলে, আপাতত তান্ত্রিককে বুঝতে দেওয়ার দরকার নাই যে আমরা এটা জানি, আমরা এই হুজুরকে দিয়ে কোনো একটা কাজ করানোর চেষ্টা করি। তো ওই দিন রাতে হুজুর একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন। উনি দেখলেন একটা বামন আকৃতির জিন। এই বামন আকৃতির জিনের চেহারা যে খুব ভয়ঙ্কর তা না, স্বাভাবিক মানে বামন আকৃতির জিনেরা যেরকম হয়, দেখা যাচ্ছে চেহারাটা অনেক বয়স্ক ব্যক্তিদের, একটা ছোট শিশুর চেহারা যদি একটা বয়স্ক ব্যক্তিদের মতো হয় কেমন হয়, মানে ওই রকম টাইপের দেখেছেন আর কি, যে দেখলে যে ঘুমের মধ্যে প্রচণ্ড ভয় পেয়েছেন, বিষয়টা এরকম না। হুজুর ফিল করলেন এবং খেয়াল করলেন স্বপ্নের মধ্যেই যে ওই অভাবটা এসেছে স্বপ্নের মধ্যে, কিন্তু তাকে ক্ষতি করার কোনো ইন্টেনশন নিয়ে এসেছে, বিষয়টা এরকম না। মনে হচ্ছে ওই অভাবটা তাকে কিছু বলতে চাচ্ছে কিন্তু বলতে পারছে না। সে বলার চেষ্টা করছে, বোঝাতে পারছে না, তার কথাটা ওই হুজুরও বুঝতে পারছে না। তবে ওই অভাবটা আক্রমণাত্মক না, সে মনে হচ্ছে খুব দরদ দিয়ে কিছু একটা বলতে যাচ্ছে। এরপরে হুজুর ঘুম ভেঙে যায়। তো এরপর ওই রাকিবের পরিবার আবার পরদিন হুজুরের কাছে আসছে, এসে জানা যায় রাকিবের শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছে। মানে অবস্থা এতটাই খারাপ, মনে হচ্ছে সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চলে গেছে। তাকে আর বাসায় রাখা যাচ্ছে না, অনতিবিলম্বে তাকে হসপিটালে ভর্তি করাতে হবে। হুজুর তখন চিন্তা করলেন যে আর দেরি করা যাবে না, এখন একটু রুকিয়াতে বসতে হবে। রাকিবকে নিয়েই রুকিয়াতে বসেন। রাকিবের শরীরে জিন হাজির করার চেষ্টা করে, যদিও রাকিবের শরীরের অবস্থা ভালো ছিল না, তারপরও তার শরীরে হাজির হবে, কেননা জিনেরা তার শরীরে একটা কানেকশন দিয়েছে, একটা অ্যাক্সেস দিয়েছে, যার কারণে রাকিবের শরীরেই হাজির করানো যাবে। হুজুর চেষ্টা করেছিলেন একটা বিশেষ পদ্ধতিতে, উনি স্বপ্নে যে জিনটাকে দেখেছিলেন ওই জিনটাকে হাজির করানোর। কারণ এই জিনটাকে দেখে মনে হয়েছে ওই যে বামন আকৃতির যে জিনগুলোর সংযোগ হয়েছে, এদের সাথে এই জিনের কোনো একটা বিষয় আছে, সে কিছু বলতে চায়। তো সেই জিনটা হাজির হয়, এসেই সালাম দেয়,
এসে বলে যে হুজুর, আমি একজন মুসলিম জিন, আর রাতে আপনি যাকে স্বপ্নে দেখেছেন আসলে সে আমি আপনাকে কিছু বলতে চাই, কিন্তু কোনো এক অজানা কারণে বলতে পারছিলাম না। কেন বলতে পারছিলাম না সেটাও আমি বুঝতে পারছি পরবর্তীতে। এখানে একটা অদৃশ্য মায়াজাল তৈরি করে রাখা হয়েছে, যার কারণে আমি আপনাকে ঠিক তথ্যটা দিতে পারছি না। আপনি সম্মতি দিলে আমি এখন বলতে চাই। হুজুর বলেন, হ্যাঁ ঠিক আছে, তুমি বলো, আমি তো শুনতে আগ্রহী। তখন ওই জিনটা বলে যে এই যে রাকিবের উপরে যেই জিনগুলো সওয়ার হয়েছে, বিরক্ত করছে, তো এরা যেই গোত্রের, আমি একই গোত্রের। তবে আমি মুসলিম হওয়ার কারণে গোত্র থেকে আমাকে বের করে দেয়, কারণ এই গোত্রটা আসলে কোনো ধর্মের অনুসারী না। যদিও বা আমি গোত্র থেকে বের হয়ে গেছি, কিন্তু আমার বন্ধুবান্ধবরা তো এই গোত্রেরই আছে, তাদের সাথে আমার মাঝে মাঝে দেখা হয়, কথা হয়। এরা একটা বিপদে পড়ে গেছে, তা হচ্ছে খাবার নষ্ট করার কারণে এরা ক্ষিপ্ত হয়েছে। এটা জিনেদের একটা স্বভাব, তারা ক্ষিপ্ত হবে, তারা তাকে হত্যা করবে বা বড় ধরনের ক্ষতি করবে, এটা তাদের একটা স্বভাব। এই কারণেই তারা কিন্তু রাকিবের উপর চড়াও হয়েছে। ওই যে তান্ত্রিক, এই তান্ত্রিকটা রাকিবের সাথে এদেরকে বন্দি করে ফেলেছে। তারা তাকে বাধ্য করছে, মানে ওই তান্ত্রিক তাদেরকে বাধ্য করছে রাকিবকে হত্যা করতে। যদিও বা তারা হত্যা করতেই চেয়েছিল, কিন্তু তারা এই চিন্তা করে এখন পুরোপুরি হত্যা করতে পারছে না। রাকিবকে পুরোপুরি হত্যা করার পর তান্ত্রিক এই জিনেদের সাথে কি করবে? তাদেরকে তো একটা মায়াজালে আবদ্ধ করে ফেলেছে। রাকিব যত দ্রুত মারা যাবে এটা কিন্তু ওই জিনেদের জন্য ক্ষতির কারণ হবে, কিন্তু তান্ত্রিক চায় রাকিব দ্রুত মারা যাক। এই জন্য ওই জিনদেরকে দিয়ে আরও বেশি ক্ষতি করার চেষ্টা করছে। রাকিব মারা যাওয়ার পরেই মূলত ওই জিনদেরকে পরিপূর্ণভাবে সে আয়ত্ত করতে পারবে। এখন ওই জিনেরাও চায় এর থেকে মুক্তি পেতে, ওই তান্ত্রিকের হাত থেকেও মুক্তি পেতে। আর রাকিবকে যেহেতু তারা একবার একটা সমস্যায় ফেলে দিয়েছে, তাদের সাথে রাকিবের বডির একটা কানেকশন তৈরি হয়ে গেছে, তাই রাকিবকে চাইলেই কিন্তু তারা ছেড়ে যেতে পারবে না। এখানেও একটা বিষয় কাজ করবে, সেটাও আমি বলে দিব। আমি ওই জিনদের সাথেও কথা বলেছি। এখন মূলত আমি যেটা বলতে চাই সেটা স্বপ্নের মধ্যেও বলতে পারছিলাম না, সেটা ওই তান্ত্রিকের কারণে। এই ছেলেকে বাঁচানোর জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একটা পাঠা জবাই করে এর মাংসগুলো ওই জিনেদের উদ্দেশ্যে দিয়ে দিতে হবে, যেহেতু তাদের খাবার নষ্ট করেছে। আর বিশেষ একটা পদ্ধতিতে, একটা বিশেষ রুকিয়ার মাধ্যমে এই পাঠাটা যদি জবাই করে দিয়ে দেওয়া হয়, তাহলে ওই তান্ত্রিকের যেই জাদুটোনা এটা ওই জিনেদের উপর থেকে কেটে যাবে, আর রাকিবের উপরে ওই জিনেদের যে প্রভাব এটাও কেটে যাবে। আর এটা কেটে যাওয়ার পর রাকিবকে ডাক্তারি চিকিৎসা নিতে হবে, তাহলে আল্লাহর রহমতে সে সুস্থ হয়ে যাবে। এটাই সমাধান। তখন হুজুর বলেন, আসলেই তো এটার সমাধান অনেক সহজ ছিল, কেন জানি এই বিষয়টা অনেক জটিল হয়ে গেছে। আমি এবার বুঝতে পারলাম যে কেন এই সমস্যাটা জটিল হয়েছে। এটা একটা সাধারণ সমাধান ছিল। এই ধরনের ক্ষেত্রগুলোতে এই ধরনের সমাধানই সাধারণত হুজুররা দিয়ে থাকেন। তারপরও কেন যেন পারা যাচ্ছিল না, কেন এই সমস্যাটা জটিল হয়েছে, কেন রাকিবের উপর ওরা এত চড়াও হচ্ছে। তা তো হাজির হয়ে বা কোনো না কোনোভাবে অন্য কিছু চাইতে পারতো। তখন ওই মুসলিম বামন জিন মূলত বলে দেয় যে কোন পদ্ধতিতে রুকিয়াটা করতে হবে। তো হুজুর সেই পদ্ধতিতেই করেন। আল্লাহর রহমতে ওই জিনেদের উপর থেকে তান্ত্রিকদের প্রভাবটাও কেটে যায়। ওই তান্ত্রিক যেই একটা জাদু করেছিল আর কি, এই প্রভাবটাও কেটে যায়। আর রাকিবও আস্তে আস্তে আল্লাহর রহমতে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যায়। তবে তার বছরখানেক সময় লেগেছিল তার আগের ওই শারীরিক অবস্থাটা ফেরত আসতে। তবে এই সমস্যা হওয়ার পর থেকে তো রাকিবের এই ধরনের একটা জটিল সমস্যা তৈরি হলো। আল্লাহর রহমতে সে যখন ধীরে ধীরে সুস্থ হয়ে যেতে থাকলো, এরপরে কিন্তু তার ওই যে উড়নচণ্ডী স্বভাব, যেটা এই যে ঘোরাঘুরি করা, এই বিষয়টা কিন্তু ছিল না। সে একদম 8-10টা স্বাভাবিক মানুষ যেভাবে চলাফেরা করা উচিত, সে ওই জীবনেই ফেরত আসে। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে এই যে ঘটনার মধ্যে একটা বড় শিক্ষণীয় ব্যাপার হচ্ছে, কোনো তান্ত্রিকের কাছে হুটহাট চলে যাওয়া যাবে না। এই তান্ত্রিকগুলো কিন্তু অনেকভাবে মানুষের ক্ষতি করে। তারা ওই মানুষের সাথে থাকা যে জিনগুলো, ওই জিনগুলোকে আগে মাপ করে, এরা কি স্বাভাবিক জিন নাকি এরা এক্সট্রা অর্ডিনারি জিন, আলাদা শক্তিশালী কোনো জিন। যদি বুঝতে পারে এরা আলাদা শক্তিশালী কোনো জিন, তাহলে ওই জিনদেরকে আটক করে তারা তাদেরকে দিয়ে কাজ করানোর চেষ্টা করে। এইভাবে ওই জিনেদের সাথে ওদের আলাদা একটা চুক্তি হয়ে যায়। যদি জিন বলে ঠিক আছে আমি তোর কাজ করে দিব, কিন্তু এই ছেলেটাকে মারতে দে, তখন অনুমতি দিয়ে দেয়। তখন কিন্তু দেখা যায় যে ওই তান্ত্রিকের দ্বারা কোনো কাজ হয়নি। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে। এই জন্য আমরা বলি যারা শরিয়া সম্মত রুকিয়া করেন, এই ধরনের সমস্যা যারা আক্রান্ত
আমাদের মধ্যে কেউ হয়েছে তাদের ক্ষেত্রে পরামর্শ দিব যে এই টাইপের লোকের কাছে যেতে, যারা শরিয়াসম্মতভাবে সমাধানের চেষ্টা করেন। ধন্যবাদ জানাচ্ছি তাহিয়ান আল আশফানুর রহমানকে আর নাবিককে আমাদেরকে এই ঘটনা দেওয়ার জন্য। আশা করি যে আপনাদের কাছ থেকে আরও অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই। আসছে রবিবার অমীমাংসিত রহস্যের সিজন 2 নতুন আরেকটা এপিসোড নিয়ে ইনশাল্লাহ হাজির হচ্ছি। আর তারপরের মঙ্গলবার ইনশাল্লাহ আবার আমরা হাজির হচ্ছি ফিয়ার উইথ টুয়েসডের পরবর্তী আরও একটি নতুন এপিসোড নিয়ে। আপনারা কিন্তু আমাদেরকে ঘটনা পাঠাতে ভুলবেন না, লিখে বা রেকর্ড করে afnandaharwalbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। আপাতত এই ইমেল অ্যাড্রেসে আমরা ঘটনা নিচ্ছি। পরবর্তীতে যদি এই চ্যানেলের জন্য আলাদা কোনো ইমেল অ্যাড্রেস আমরা দেই, সেক্ষেত্রে আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং সেক্ষেত্রে আপনারাও জানতে পারবেন ইনশাল্লাহ আমাদের মাধ্যমে। আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান্স বি ইউটিউব চ্যানেলের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।